পৃথিবীতে আমি অনেক জুয়াচোর, মিথ্যেবাদী, জোচ্চোর, নেমো হারাম, জালিয়াত, প্রতারক প্রচুর দেখেছি। কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূসের মতো এমন নির্লজ্জ, এমন প্রতারক, এমন জোচ্চোর, তাকে কোনো অভিধানের বাইরে এমন এমন সমস্ত কাজ উনি করে বেরিয়েছেন। এখন খুব চাপ, বিরাট চাপ। এখন এই চাপের থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট করছেন। তিনি প্রথমে কি বলেছিলেন? ভারত হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু। ভারত যদি আমাদের ডিস্টার্ব করে তাহলে পরে ভারত ডিস্টার্ব হয়ে যাবে, আমরা ডিস্টেবিলাইজ করে দেবো। তারপর 7 সিস্টারের হুমকি আপনারা সবাই জানেন, সে ভিডিও জানেন। সম্প্রতি তিনি একটু উল্টো সুর গাইতে লেগেছেন। তিনি বুঝতে পারছেন চারদিকের হাওয়া খুব খারাপ। যে কোনো সময়, যে কোনো তীর, যে কোনো সময়, যে কোনো দিক দিয়ে তার দিকে ধাবিত হবে। এবং তিনি সাঁতার ঢাল নেই, তরোয়াল নেই, তিনি এখন নিধিরাম সর্দার হয়ে গিয়েছেন। যে ছাত্রদের জোরে তিনি একদিন ওই সিংহাসনে বসে এখন বড় বড় বক্তৃতা ছেড়েছিলেন না, সেই ছাত্ররা বুঝে গিয়েছে যে এই মানুষটা হচ্ছে একেবারে ক্ষমতা ধরে রাখার মানুষ, লোভী এবং প্রতারক, মিথ্যেবাদী। ফলে এনার সঙ্গে থাকলে পরে জীবনে আমরা কিছু করতে পারবো না। ফলে তারা একে একে সব বেরিয়ে গিয়ে তারা একটা দল করেছে। সে জামাতের টিম হোক আর বি টিম হোক আর যাই হোক না কেন, একটা রাজনৈতিক দল করেছে। কটা ভোট পাবে না পাবে সে তো পরের ব্যাপার। কিন্তু ধীরে ধীরে উনি তো একলা হয়ে যাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে আমার সাথে আর কেউ নেই। এখন আমি বহুদিন আগে থেকে যেটা বলে আসছি, পলায়তি সহজীবতি। সংস্কৃতে একটা কথা আছে, যে পালাবে সে বাঁচবে। এখন আমার কথা, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়েছে। তিনি এখন পালাবার পথ চাইছেন, বের করতে চাইছেন। এখন মোদিজি সম্পর্কে, ভারত সম্পর্কে তার আর কোনো অনীহা নেই। তিনি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। তিনি বলছেন আমি কোনোদিন ভারত সম্পর্কে কিচ্ছু বলিনি। ভারত সম্পর্কে আমার ধারণা বরাবর উচ্চ ধারণা। ভারতের সঙ্গে আমরা একটা স্থিতিশীল সম্পর্ক চাই। অথচ কিছুদিন আগে পর্যন্ত তিনি ভারত নিয়ে একেবারে বিষোদ্গার করেছিলেন। আমি 2-3টে ভিডিও পর পর এই মিথ্যেবাদীটার ভিডিও আমি আপনাকে জুড়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। তারপরেতে আমি দেখাবো যে উনি ভারত সম্পর্কে কি কি বলেছিলেন। উনি তো সব বলেন যে এগুলো হচ্ছে প্রচার, মিডিয়ার প্রচার, কিছু ভুল বোঝাবুঝি, কিছু মিডিয়ার প্রচার। তা ওনার যে মুখনিসৃত বাণীগুলো সমস্ত জায়গায় যে রেকর্ড হয়ে রয়েছে, সেগুলো উনি মুছবেন কি করে? সব তো সোশ্যাল মিডিয়া মারফত তো সব ছড়িয়ে গিয়েছে। উনি এখন ওনার কাছে যা আছে মালপত্র, সেগুলোকে সমস্ত উনি ডিলিট করতে শুরু করেছেন। কিন্তু যেগুলো ছড়িয়ে গিয়েছে লোকের মোবাইলে রয়েছে, আমাদের মোবাইলে রয়েছে, ওগুলোকে উনি ডিলিট করবেন কি করে? ওগুলোকে ডিলিট করতে পারবেন না। তাহলে এখন কি উপায়? এখন ভারতের শরণাপন্ন হন। তাহলে ভারতের শরণাপন্ন হতে গেলে এখন কি করতে হবে সেইটা উনি একটা ছোট নিদর্শন একটা জারি করেছেন। একটা ছোট ফিলার ভারতবর্ষকে পাঠিয়েছেন। আমি যেটা বলছিলাম না, ভারতবর্ষের সঙ্গে উনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, একটা ফিলার পাঠাচ্ছেন। সেই ফিলারটা উনি পাঠিয়েছেন। সেই প্রসঙ্গে আসছি। আগে ভিডিওটা দেখুন। এই জোচ্চোরটা 2 দিন আগে পর্যন্ত কি বলেছিল। ভারত সম্পর্কে তার একটা উচ্চ ধারণা, ভারত সম্পর্কে তার একটা যে প্রশংসার যে সমস্ত বাণী, সেইগুলো এখন উনি কি বলছেন সেটা আগে দেখুন, পরে আমি দেখাবো উনি কি বলেছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি মেঘ দেখা দিয়েছে। এই
মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। তাহলে এগুলো হলো সমস্ত হচ্ছে মিডিয়ার প্রচার, উনি কিছু বলেননি। উনি বরাবরই এই সমস্ত ভালো ভালো কথা বলে গেছেন, তাই তো? এই ভালো ভালো কথা বলার আগে তিনি ফ্রান্সে কি বক্তৃতাটা দিয়েছিলেন, প্লেন থেকে নেমে ঢাকা এয়ারপোর্টে তিনি কি বক্তৃতা দিয়েছিলেন, তিনি তো সবাই সেটা জানে, সবাই সেটা শুনেছে এবং সবাই সেটা রেকর্ডও করে রেখে দিয়েছে। এখন উনি কজনের মুখ চাপা দেবেন? উনি কি একটা এনডিটিভি, আমাদের এনডিটিভি একটা করেছিল, ইন্টারভিউ নিয়েছিল। সে এনডিটিভির ইন্টারভিউতে তিনি কি বলেছেন সেটা একবার শুনে নিন আপনারা। এই এনডিটিভির ইন্টারভিউতে উনি বলেছেন, আমরা বলিনি। From an Indian standpoint, since I'm here in New Delhi, could it not have a regional spillover? Very much. That's what I've been talking to every single interview that I gave. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. That's why I was very happy that Mamata Banerjee came out with a statement that will open door, because he has to accept those people who are coming out of Bangladesh. Because if it continued months and months, this is what exactly happened. Then not only they will spill over, they will bring their anger to all these places where they go, and they will make those their places to attack Bangladesh. Unless Bangladesh is a democratically run country, peaceful country, nobody will be in peace. If Bangladesh is in trouble, everybody will be in trouble. এবার সব বিপ্লব মাথায় উঠে গেছে, চারপাশ তো ফাঁকা হয়ে গেছে। এবার বুঝতে পারছেন যে আমার অবস্থা খুব খারাপ, আমাকে তো শুলে খাড়া করে দেবে। আমি গতকালকে যেটা বলেছি, একদম বংশদণ্ড একবারে জায়গা মতো লাগিয়ে পুরো খাড়া করে দেবে, তার ব্যবস্থা করা হচ্ছে। তা সেই ব্যবস্থা থেকে মুক্তি পেতে এখন একটা ফিলার পাঠাচ্ছেন। 11 জনের বাংলাদেশি দলকে কলকাতায় পাঠাবে ইউনূসের সরকার, বিলাসবহুল হোটেলে হবে বৈঠক। গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে আসছে ভারতের 11 সদস্যের প্রতিনিধি দল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সেচ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন সেই দলে। সব মিলিয়ে ভারতে 5 দিনের সফরে আসছে বাংলাদেশি দলটি। এই সফরকালে কলকাতা এবং ফারাক্কাতে যাওয়ার কথা বাংলাদেশের দলটির। এই নিয়ে দিল্লি থেকে নবান্নকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালে জল চুক্তি হয়েছিল। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এদিকে 2024 সালে ভারত সফরে এসেও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করে গিয়েছিলেন শেখ হাসিনা। এরপরে অবশ্য সেই দেশের মসনদে বসেছেন মোহাম্মদ ইউনূস। এই আবহে পরবর্তী সরকার এ ব্যাপারে কি অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী 3 মার্চ সোমবার বাংলাদেশের সেচ ও মন্ত্রকের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছানোর পর ওই দিনই ট্রেনে ফারাক্কা যাবে। 5 মার্চ তারা ফারাক্কার জল সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন বলে দাবি করা হয়েছে। তার আগে 4 মার্চের কর্মসূচি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। 6-7 মার্চ কলকাতার হায়াত হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে। এই যে বৈঠকটা না, এটা কিন্তু ভারতবর্ষ অনেক আগে একটা ঠিক করেছিল। তখন বাংলাদেশে সবে আমাদের ইউনূস সরকার তখন সবে দায়িত্ব নিয়েছে। তখন বলেছিলেন, না আমরা যাবো না, ভারতের কোলে আমরা বসুম না, ভারত আমাদের লয়া খেলতে চায়, আমরা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করব না। শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিলেন। ওই আওয়াজগুলো না গদিতে বসার বাইরে বলা যায়। গদিতে বসলে না তখন বোঝা যায় যে পার্শ্ববর্তী একটা বড় দেশের সঙ্গে সম্পর্ক রাখা কতটা জরুরি। এবার সেই তো বাংলাদেশকে ভারতের পায়ে এসে পড়তে হলো, তাহলে থুতু চাটতে হচ্ছে। তখন বলেছিলেন না আমরা যাব না, তাহলে আসছেন কেন? এখন তো আপনার টাকা হয়নি। আসলে ওই গঙ্গা চুক্তি ফুক্তি কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ডক্টর ইউনূস একটা পিলার পাঠিয়েছেন বাংলাদেশের
সরকারের হয়ে একটা ফিলার পাঠিয়েছেন ভারত সরকারের কাছে যে ইউনুসের সঙ্গে একটা বৈঠক করা হোক এবং বৈঠকে সমস্ত সমাধান করে দিয়ে ইউনুসকে একটা ছাড়পত্র দেওয়া হোক, ডক্টর ইউনুস সেখান থেকে পদত্যাগ করে উনি চলে যাবেন। পদত্যাগ করা ছাড়া ওনার কোনো গতি নেই এখনো পর্যন্ত, যা খবর আছে আমার কাছে, কিন্তু তাতে কিন্তু এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে উনি যে ফিলারটা পাঠিয়েছেন সেই ফিলারটা কিন্তু আদৌ গিয়ে পৌঁছাবে না।